হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ঢাবির কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। মনে হয় না এক পর্বে সবগুলো শেষ করা হবে, কেননা ঢাবির বিগত বছরের কোশ্চেন দেখলাম 28টা মতো আছে। তো সেই ক্ষেত্রে আমরা 2 ধাপে সলিউশন করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা আছে হচ্ছে ঢাবির 14-15 সালের, বলছে যে কোন লেকচরটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ। এখন আমাদের যেই চার্লসের সূত্র ছিল সেটা কি ছিল? চার্লসের সূত্র ছিল চাপ স্থির থাকবে এবং তার সাথে তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক, এমন একটা সম্পর্ক। তো কোন একটা গ্রাফ রিপ্রেজেন্ট করার জন্য আমরা সবসময় ওয়াই অক্ষ বরাবর যে আছে তার সাথে আমরা সম্পর্ক স্থাপন করব। তাহলে আমার ওয়াই বরাবর কে আছে? ভি আছে। তাহলে আমরা লিখলাম ভি ইজ ইকাল টু কেটি। আমরা যে কোনো একটা সমানুপাতিক ধ্রুবককে ধরে নিলাম। এখন ভি ইজ ইকাল টু যদি কেটি হয়, দেখো তো আমরা লিখতে পারি না এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর, তার মানে ওয়াই এর মান, আর এটা কি আমাদের কে এর মান, যেটাকে আমরা এম আকারে লিখতে পারি, অর্থাৎ আমাদের ঢাল। আর টিটা কি হবে? আমাদের এক্স বরাবর আছে, তাহলে এক্স। তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স। এটা আসলে কিসের গ্রাফ? এটা আসলে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ। আর একমাত্র মূল বিন্দুগামী সরলরেখা কে আছে? এই যে এটা। তার মানে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার। এরপর বলছে নিম্নের কোন বস্তু কণাগুলোর শুধুমাত্র কম্পন গতি রয়েছে। আমি বলেছিলাম যে আসলে গতি আসলে তিন ধরনের থাকে। একটা থাকে হচ্ছে রৈখিক গতি, আরেকটা থাকে হচ্ছে আমাদের কম্পমান গতি, আরেকটা থাকে হচ্ছে আমাদের রোটেশনের জন্য যেই গতিটা হয়ে যায়, ঘূর্ণন গতি। তো সেই ক্ষেত্রে আমাদের কম্পন গতিগুলো দেখা যায় শুধুমাত্র আমাদের যে কঠিন পদার্থগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কিন্তু কম্পমান গতি দেখতে পারি। আর NaCl এর ক্ষেত্রে একটা ক্রিস্টাল গঠন করে, এই কারণে কম্পমান গতিগুলো আমরা দেখতে পারি। কম্পমান গতি আবার দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যে দুইটা এই যে অণু আছে, একটা Na আর একটা ধরো Cl। তো এদের মাঝখানে এরা পরস্পর পরস্পর থেকে মানে বিপরীত দিকে প্রসারিত হবে এমন একটা গতিও হতে পারে। আবার দুইটা কণা নিজেরা নিজেদের দিকে চাপ দিচ্ছে এমন গতিও হতে পারে, অর্থাৎ ভিতরের যে সংকোচন সেটাও হতে পারে। তো যাই হোক, কম্পমান গতি আসলে যেহেতু কঠিন পদার্থের থাকে, তার মানে একমাত্র সলিড হচ্ছে এটা। তাহলে উত্তরও হচ্ছে আমাদের এটা। এরপরে নেক্সট কোশ্চেন 20 সালের, সেটা হচ্ছে কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ করা হলে আমাদের আহ মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে, মানে সিআরএমএস কত গুণ বৃদ্ধি পাবে। তো আমরা জানি যে আমাদের যে সিআরএমএস আছে এটা আসলে কার সমানুপাতিক? √T এর সমানুপাতিক। এখন টি করছে 4 গুণ, তাহলে সিআরএমএস বেগ বৃদ্ধি পাবে কত গুণ? 2 গুণ। আচ্ছা, তারপর বলছে যে কোন একটা গ্যাসের অণুর ব্যাস দেয়া আছে এত সেন্টিমিটার, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা দেয়া আছে, মুক্ত পথ কত? তো আমরা জানি যে আমাদের যেই ল্যামডা আছে সেই ল্যামডা ইজ ইকাল টু, যদি আমরা ক্লসিয়াসের সূত্র বসাই, তাহলে 1/n পাই সিগমা স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এন এর মান কত? এন এর মান দেওয়া আছে হচ্ছে 3 ইন্টু 10⁻19। আচ্ছা, পায়ের মতো রাখলাম। সিগমার মান দেওয়া আছে 2 ইন্টু 10⁻−8। দেখো আমরা কিন্তু কোনো চেঞ্জ করিনি কিছুর মধ্যেই। এর কারণ হচ্ছে সবগুলোই আমাদের সেন্টিমিটার এককে দেওয়া আছে। আমাদের উত্তর বা অ্যান্সারও আসবে হচ্ছে কিসে? সেন্টিমিটার এককে। তাহলে আমরা যদি করি তাহলে আমাদের এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে 2.65 ইন্টু 10⁻−5। অ্যান্ড সবকিছু সেন্টিমিটারে, তাহলে এটাও সেন্টিমিটারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার। এরপরে নির্দিষ্ট ভরের কোন একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব রেখে চাপ দ্বিগুণ করা হলো, গ্যাসের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস হলে চূড়ান্ত তাপমাত্রা কত? তো চাপ দ্বিগুণ করছে, তাহলে চাপের সাথে আমাদের যেই তাপমাত্রার সম্পর্ক কি? পি ভেরিজাস টি, তাই না? তাহলে আমাদের চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে তাপমাত্রাও দ্বিগুণ হবে। তো তাপমাত্রা দ্বিগুণ করা মানে কি? 13 ডিগ্রি সেলসিয়াস মানে 273 প্লাস আমাদের 13 গুণ আমাদের কত? 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? আমাদের অ্যান্সার আসে কিন্তু 572, তাই না? তাহলে 572 থেকে আবার আমরা যদি 273 বাদ দিই তাহলে আমাদের কত আসে? আমাদের মান আসে কিন্তু 299, তাই না? তাহলে 299 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেশনগুলো অবশ্যই হাতে হাতে করার ট্রাই করবা, কেননা ক্যালকুলেটর ঢাবিতে বেশিরভাগ সময় ইউজ করতে দেয় না। তো যাই হোক, তারপর আমাদের কি বলছে যে 6 নাম্বার, বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত? আচ্ছা, আয়তন চেয়েছে, তার মানে আমরা জানি ভি ইজ ইকাল টু এনআরটি ভাগ আমাদের পি। যেহেতু এন এর মান ডিরেক্টলি দেওয়া নাই, আমাদের 1 কিলোগ্রাম দেওয়া আছে, তাহলে এন কে আমরা একটু ভাঙবো। ডাব্লু ভাগ এম, এর সাথে গুণ আছে পি, আর এখানে গুণ আছে আর টি। তাহলে ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে আমাদের 1000, তাই না? কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করে নিয়ে গেলাম। আর এর মান কত? আর এর মান বসাবো আমরা। আর টি এর মান আছে হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের বসালাম 100।
আচ্ছা, আর এর মানটা রেখে দিছি কেননা পি এর মানের উপর ডিপেন্ড করে। আচ্ছা, পি এর মান 1 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে আমরা 0.0821 ওইটা আর এর মান বসাবো যেহেতু এটিএম এককে আছে। আর আমাদের এম এর মান কত? জলীয় বাষ্প যেহেতু, তার মানে H2O, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান হবে 18। আর আমাদের চাপের মান আছে 1 এটিএম, তাহলে 1 এর মতো। তাহলে আমাদের অ্যান্সার কত আসে যদি আমরা করি? আমাদের অ্যান্সার আসছে 1701। তাহলে 1701, যেহেতু আমাদের এটা নিয়েছি এটিএম পার লিটারে, এখানেও আমাদের নিয়েছি হচ্ছে এটিএম এ, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে একক ভি বেরোচ্ছে সেটাও কিন্তু লিটারেই বেরোচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1701। এরপর আমাদের বলছে যে তাপমাত্রা টি এর সাথে বাষ্পচাপ পি এর পরিবর্তনটাকে বসাইতে হবে। আচ্ছা, এই গ্রাফটা খুবই কমপ্লেক্স, এই গ্রাফটা এভাবে মানে সূত্র দিয়ে ডেরিভেশন করা কঠিন, বাট আমি এর আগের দিন যখন কোশ্চেন সলভ করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমাদের চাপ এর সাথে টি এর যে গ্রাফটা আছে সেই ক্ষেত্রে যদি তরলের বাষ্পচাপ, দেখো ভাইয়া তরলের বাষ্পচাপ, এটা কিন্তু বলে নাই যে শুধুমাত্র চাপ, শুধুমাত্র চাপ হলে কিন্তু সেটা মূল বিন্দুতে আমি সরল লেখা হয় কেননা পি ভেরিজাস টি, তাই না? কিন্তু যেহেতু বাষ্পচাপ, বাষ্পচাপ কখনোই স্ট্রেট লাইন হয় না, বাষ্পচাপ কখনো স্ট্রেট লাইন পাওয়া সম্ভব না। এই জন্য আমরা পার্থক্যটা কি করছিলাম, যে তুলনামূলক কাছাকাছি তাপমাত্রার হিসাব করছিলাম, যে শিশিরাঙ্ক 8.5 আর আমার তাপমাত্রার বাষ্পচাপ দিয়ে আছে 8 আর 9, তাহলে সেই ক্ষেত্রে আমরা বের করছিলাম পাশাপাশি বসে। তো আমাদের অবশ্যই অবশ্যই বাষ্পচাপ স্ট্রেট লাইন হয় না, বাষ্পচাপটা একটু কার্ভ আকারে থাকে এবং অনিয়মিত কার্ভ। আচ্ছা, তারপর কি আসছে 8 নাম্বার, 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন স্থির চাপে দ্বিগুণ করা হয়েছে। গ্যাসের তাপমাত্রা কত হবে? যেহেতু চাপ দ্বিগুণ করা হয়েছে, ওই সেম জিনিস আমাদের ভি ভেরিজাস টি, তাই না? আচ্ছা, তাপমাত্রা চেয়েছে, তাহলে আমাদের এই জায়গায় কত, চাপ যদি দ্বিগুণ করি আমাদের তাপমাত্রাও দ্বিগুণ হবে। তাহলে আমাদের তাপমাত্রা কত আছে? 13 ডিগ্রি, ওই সেম জিনিস 13 + 273, এটাকে গুণ করব 2 দ্বারা, নিয়ে যেতে হবে কিসে? সেলসিয়াসে, তাহলে -273। হিসাব করলে আমাদের কত বেরোচ্ছিল? 299 ডিগ্রি সেলসিয়াস। একই জিনিস, সেম জিনিস দেখো আসছে, একবার আসছে 8-9 সালে, আর একবার আমরা কত সালে যেন দেখলাম, 4-5 সালে, সেম জিনিস। তারপর আমরা দেখব কত 9 নাম্বার, কি বলছে যে 17 ডিগ্রি সেলসিয়াস, কত 17 ডিগ্রি সেলসিয়াস, এটা 17 ছিল। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 এটিএম চাপে 5 লিটার আয়তনের একটি গ্যাসের ওজন 3 গ্রাম, আণবিক ভর কত হবে? আণবিক ভর কত হবে? পিভি ইজিক্যাল টু এনআরটি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখছিলাম? পিভি ইজিক্যাল টু ডাব্লু ভাগ এম আর টি। আচ্ছা, বের করতে হবে কি এম এর মান, তাহলে এম ইজিক্যাল টু ডাব্লু আর টি ভাগ পিভি বসাও। তাহলে ডাব্লুর মান কত দেওয়া আছে? ডাব্লুর মান 3 দেওয়া আছে। আচ্ছা, তার মানে আমাদের এম এর ভ্যালু যেটা বের হবে সেটাও কিন্তু গ্রামে বের হবে, যেহেতু আমরা এখানে গ্রামে ইনপুট দিলাম। আর এর মান কত হবে? আর এর মান এটিএম আর লিটার আছে, তাহলে 0.0821। আচ্ছা, টি এর মান কত হবে? আমাদের 17 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 17, আর আমাদের 273, তাহলে 290। পি এর মান কত দেওয়া আছে? 2 এটিএম, তাহলে 2, আর ভি এর মান দেওয়া আছে 5। তাহলে আমরা হিসাব করি, এই যে 5 দুগুণে 10, তাহলে কাটাকাটি হয়ে গেল, এখানে থাকলো 29, হিসাব সহজ হয়ে গেল। এবার যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত বেরোচ্ছে? আমাদের বেরোচ্ছে 7.14। তাহলে আমাদের কিন্তু গ্যাসের আণবিক ভর এটা বের হবে। আচ্ছা, তারপর স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্ত পথ প্রায়, এটা ডিরেক্টলি মুখস্থ করতে হবে, এটার আর কোনো উপায় নাই, এটার মান হচ্ছে 10⁻⁷ হবে আর কি। তো গড় মুক্ত পথের ক্ষেত্রে ল্যামডা ইজিক্যাল টু আমরা কি লিখি বলো তো? ল্যামডা ইজিক্যাল টু লিখি 1/√2 যদি ম্যাক্সওয়েল বসাই, না হলে এন পাই সিগমা স্কোয়ার। তো এখানে কোনোটারই ভ্যালু আসলে নাই, তো ডিরেক্টলি মুখস্থ ছাড়া আর কোনো উপায় নাই। বইয়ে এইরকম জাতীয় একটা ছোট্ট ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু সেই ম্যাথের অ্যান্সার 10⁷ এর কাছাকাছি, কিন্তু সেখানে শর্তগুলো দেওয়া আছে। ঢাবি এখানে যেহেতু 5-6 সালে, আমি ঠিক জানি না যে তখনকার বইয়ে ইনফরমেশন ছিল কিনা, বাট আমি বইয়ে খুঁজে পাই নাই ডিরেক্ট। আচ্ছা, তারপর বলছে একটি কণার স্বাধীনতার মাত্রা 5 হলে শক্তির সমবিভাজন অনুসারে কণাটির মোট শক্তি কত? তাহলে মোট শক্তি কত হবে? অবশ্যই আমাদের F/2 ইন্টু কেটি, তাহলে এফ এর মান যদি 5 হয় তাহলে 5 কেটি/2, সহজ। তারপর আমাদের কি বলছে, একটি আদর্শ গ্যাসের নমুনায় 20 ডিগ্রি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হলো, পরিবর্তিত তাপমাত্রা কত? পিভি ভেরিজাস আমাদের টি। আমি একটা সূত্র থেকে সবকিছু নিয়ে আসি, সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি, এখান থেকে আমরা যত সমানুপাতিক সবকিছু নিয়ে আসতে পারবো। এখন আমাদের চাপও করছে দ্বিগুণ, আয়তনও করছে দ্বিগুণ, তাহলে তাপমাত্রা কত হবে? তাপমাত্রা হবে
আমাদের 4 গুণ, তাই না? তাহলে তাপমাত্রা যদি 4 গুণ হয় তাহলে আমরা লিখি 4 গুণ 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 293। তাহলে সেই অনুসারে এটার মান কত আসে? আমাদের এটার মান আসে হচ্ছে 1172 কেলভিন। আচ্ছা, 1172 কেলভিন মানে কত? 899 ডিগ্রি সেলসিয়াস। 899 তো অপশনেই নাই। আচ্ছা, অপশনে যেহেতু তো নাই, 899 এর কাছাকাছি যেহেতু 900, তাহলে আমরা 900ই দাগাই। আচ্ছা, তারপর আসছে 13 নাম্বার। কি বলছে? একটি সিলিন্ডারে রাখা আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ ইউ, সিআরএমএস। এবার এটা উচ্চারণ করতে খুব কষ্ট হয়, তো ধরে নিচ্ছি সিআরএমএস একবারেই। সেটা কি বলছে? গ্যাসের তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পেল। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে অণুগুলোর পরিবর্তিত সিআরএমএস কত? আচ্ছা, সিআরএমএস সমান সমান আমরা এমনি জানি কি, √3RT ভাগ এম, তাই না? তো 3RT কে কিন্তু আমরা কনভার্ট করে পিভিও লিখতে পারি। তো সেটাও কিন্তু হয় PV√। তো এই ক্ষেত্রে পিভি কে আবার রো আকারে নিয়ে আসা হয়, আরো বেশি ডেরিভেশন করা যায়। তো যেহেতু আমাদের সি এর সাথে আমাদের সম্পর্ক কি, √পি, তাই না? তাহলে আমাদের চাপ প্রয়োগে যদি চাপ 9 গুণ করা হয় তাহলে সিআরএমএস বাড়বে কত গুণ? আমাদের 3 গুণের সমান। তাহলে উত্তর হবে কত? 3U। আচ্ছা, তারপর 14 নাম্বার বলছে কোন একটা গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলো, তার অণুগুলোর আরএমএস কে কত হবে? তাহলে আমরা জানি সিআরএমএস বেগ আসলে কিসের সমানুপাতিক? √টি এর সমানুপাতিক। এখন তাপমাত্রা করছি দ্বিগুণ, তাহলে সিআরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পাবে? √2 গুণ। আচ্ছা, √2 এর মান কত? 1.41। তাহলে এই পর্যন্তই আমরা আজকে রাখি। পরবর্তী যেই লেকচার থাকবে সেখানে ঢাবির বাকি 14টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। কোশ্চেনগুলো নিজেরা ফার্স্টে করার ট্রাই করবা, দেন তোমরা উত্তরটা দেখার ট্রাই করবা, পারলে পজ করে সে অ্যান্সারগুলো বের করার চেষ্টা করবা ইনশাল্লাহ। আমি এই ভিডিওগুলো বানাই যেন তোমার কোশ্চেন ব্যাংক সলিউশন করাটা অনেক বেশি সহজ হয়, এবং আমি কোন স্টাইলে শর্টকাটে কোশ্চেন সলভ করি বা দ্রুত কোশ্চেন সলভ করি বা কিভাবে আসলে মনে রাখি, সেই প্রসেসটাও তোমরা যেন বুঝতে পারো। এই কারণেই আমি কোশ্চেন ব্যাংকগুলো, মানে কোশ্চেন ব্যাংক সলিউশন করা মোটামুটি সহজ কাজ, কিন্তু তারপরে আমি করার চেষ্টা করি, কেননা আমার থট প্রসেস অনুসারে তোমরা যদি একটুখানি আগাও বা তোমার থট প্রসেসটা যদি তার সাথে সাথে মেলাও, তাহলে দেখবে যে কোশ্চেন সলভ করার প্রসেসটা অনেক দ্রুত হচ্ছে। কেননা অ্যাডমিশনটাই হচ্ছে আসলে টাইম গেম। সো টাইম গেমটাকেই আমাদের মেইনটেইন করতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।